কথা বলছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত যে সভাপতি রয়েছেন ফারুক হাসান, তিনি এমন কথা বলছেন, আমরা সরাসরি তার কথা। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমি ফারুক হাসান দলের মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। গতকালকে দলের পক্ষ থেকে আমাকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে রয়েছেন, তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমি ফারুক হাসান দায়িত্ব পালন করব। তো সেই লক্ষ্যে আজকে ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন। আমাদের এই ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে বিগত সময়ে সবচাইতে অবহেলিত এবং বঞ্চিত একটা জেলা ছিল। এই ঠাকুরগাঁয়ের মাটিতে অনেক বড় বড় নেতার আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। সেই দিক দিয়েও আমরা এক প্রকারের গর্বিত বলতে পারি। আমাদের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিবের দায়িত্ব পালন করছেন। একই সাথে এই ঠাকুরগাঁয়ের মাটি থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছি। এটা অত্যন্ত একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়, এবং আমার এই প্রিয় জন্মভূমি ঠাকুরগাঁওবাসীর জন্য একটা গর্বের অহংকারের বিষয়। আমি চাই আমার এই প্রিয় জনপদকে একটি উন্নত আধুনিক মানের জনপদ হিসাবে গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে। যেহেতু আমাদের এলাকা বিগত সময়ে বারবার বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে, আমরা অনেক পিছিয়ে পড়েছি। এই পিছিয়ে পড়া ঠাকুরগাঁওকে আমরা যদি এগিয়ে নিতে চাই, বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে রাজনৈতিক দলাদলি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক হানাহানি ছুঁড়ে ফেলে দিয়ে দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি মিলেমিশে কাজ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই ঠাকুরগাঁও জেলা আর অবহেলিত থাকবে না, বঞ্চিত থাকবে না। আমরা সবাই মিলে এই ঠাকুরগাঁওকে আধুনিক ঠাকুরগাঁয়ে রূপান্তর করতে পারবো। সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে কাজ শুরু করেছি। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ যতগুলো রাজনৈতিক দল রয়েছে সকলের সাথেই আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আলোচনা হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে পরিবেশে আমরা এই ঠাকুরকে নতুন ঠাকুরগাঁও রূপে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা জানেন যে রাজনীতির মাঠে নানান আলোচনা, নানান ইস্যু ইতিমধ্যে এসেছে। বিশেষ করে পিআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলের মধ্যে বড় বিপরীত আমরা তো গণ অধিকার আমরা পিআরের পক্ষে, তবে সেটি উচ্চ কক্ষে আমরা পিআর চাই, নিম্ন কক্ষে নয়, মানে আংশিক পিআরের পক্ষে। কারণ বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে, বিশেষ করে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এই উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করাটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আগের যে সিস্টেম, সেই সিস্টেমেই আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরি এবং বাস্তবসম্মত। তবে উচ্চ কক্ষে টেস্ট কেস হিসাবে প্রাথমিকভাবে, পরীক্ষামূলকভাবে আমরা পিআরকে অ্যাপ্লাই করে দেখতে পারি। যদি পিআরকে কার্যকরভাবে ফাংশনাল করা যায়, তাহলে আগামী জাতীয় নির্বাচনগুলো থেকে আমরা পিআরকে উভয় কক্ষে বাস্তবায়ন করতে পারবো। এই জন্যই আমাদের দলীয় অবস্থান, আমরা পিআরের পক্ষে, তবে সেটা আংশিক পিআর, মানে উচ্চ কক্ষে আমরা পিআর চাই, নিম্ন কক্ষে নয়। ইতিমধ্যে আপনারা আরও জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল, যারা ইসলামী রাজনৈতিক দল হিসাবে পরিচিত, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ, তারা 4টি দাবিতে দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শুরু করেছে। তাদের দাবিগুলো হচ্ছে, প্রথমত তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এবং এই জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন তারা চায়। তারা উভয় কক্ষে পিআর চায়। তারা আওয়ামী লীগের যারা সহযোগী এবং দোসর ছিল, বিশেষ করে 14 দল এবং জাতীয় পার্টি, তাদের কার্যক্রম নিষিদ্ধ চায়। তো এই যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোর সাথে আমরা পুরোপুরি একমত এবং পক্ষে। তবে জামাত চরমোনাই তারা একটি যৌথ কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন, যেটাকে যুগপৎ আন্দোলন হিসাবে আমরা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখেছি। আমরা আসলে এরকম যুগপৎ আন্দোলনে যাই নাই এবং যাওয়ার আমাদের দলীয় সিদ্ধান্ত হয় নাই। তবে তাদের যে দাবি, এই দাবিগুলোর সাথে আমরা একমত, কারণ আমরাও জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন চাই। কারণ এই যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘ 1.5 মাস
জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক মিটিং করেছি, সেখানে আমাদের বৈঠক হয়েছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টানা মিটিং। এত ঘন্টার পরে ঘন্টা আলোচনা করে এই জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া যায় তাহলে এই জুলাই সনদের কোনো কার্যকারিতা থাকবে না, এটার কোনো ভ্যালু থাকবে না। তো সুতরাং আমরা এরকম একটা ইউজলেস ফ্রুটলেস জুলাই সনদ দিয়ে মানে আগামীতে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এটা বিশ্বাস করি না। এই জন্য হয়তো দু একটি বড় রাজনৈতিক দল তারা মনে করে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের যে পুরাতন ধারা রাজনীতি, তাদের যে গতানুগতিক রাজনীতি, ট্রেডিশনাল রাজনীতি, এটা তারা করতে পারবে না। তাদের ট্রেডিশনাল রাজনীতি কি? তারা কেন্দ্র দখল করে, চাঁদাবাজি করে, কেন্দ্রে হামলা করে, একের ভোট আরেকজন দেয়। এভাবে তারা একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে বিগত সময়ে যেভাবে ক্ষমতায় আসছে সেই ধারা অব্যাহত রাখতে চাই। তো আমরা এরকম কোনো নির্বাচনী পরিবেশ, ইলেকট্রনিক মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আগামীতে নির্বাচন, এটা আমরা কখনোই চাই না। এই জন্যই আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে আগামীতে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগের অন্যতম সহযোগী এবং দোসর, বিশেষ করে 14 দল এবং জাতীয় পার্টি, এদের বিষয়ে আমাদের বক্তব্য একবারেই সুনির্দিষ্ট এবং ক্লিয়ার। যে সকল অভিযোগের ভিত্তিতে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন সেই সকল অভিযোগে অভিযুক্ত 14 দল এবং জাতীয় পার্টি, তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন আর তাদের সহযোগীদের পুরস্কৃত করলেন, সেনাই কিংবা ওই সেনাবাহিনী দিয়ে পাহারা বসাচ্ছেন, পাহারা দিচ্ছেন, প্রোটোকল দিচ্ছেন। এটা তো আসলে জাস্টিস হতে পারে না, ন্যায় বিচারের নমুনা হতে পারে না। 3 জন চোর চুরি করলো, চোরের সর্দারকে আপনি ফাঁসি দিলেন বা শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি 2 জন সহযোগীকে আপনি পুরস্কৃত করলেন, এটাকে কোনোভাবেই বিচার ব্যবস্থা বলা যায় না। ঠিক একইভাবে যে সকল অপরাধে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেন আর তাদের অন্যতম সহযোগীদের আপনি ছেড়ে দিয়েছেন, তো এটা তো হতে পারে না। তো এটা পরিষ্কার আমরা জানি যে এটা হচ্ছে একটা ভারতীয় পরিকল্পনা। ভারত আগামীতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন ভারতীয় পরিকল্পনায় এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোসর লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, এরা বাস্তবায়নের অলরেডি কার্যক্রম শুরু করেছে। সেই জন্যই মূলত তারা জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার বিষয়ে ন্যূনতম কোনো আগ্রহ পর্যন্ত দেখাচ্ছে না। তারা চাই জাতীয় পার্টি যদি আগামীতে প্রধান বিরোধী দল হতে পারে তাহলে দেখবেন আওয়ামী লীগ পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে কামব্যাক করা একবারেই সহজ হয়ে যাবে। আমি ফারুক হাসান নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে যদি সুযোগ দেওয়া হয় অংশগ্রহণের, তারা 100-এরও অধিক আসন নিয়ে আগামীতে বড় ধরনের একটা অঘটন ঘটাই দেবে। 100+ আসন পাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এটা কীভাবে সম্ভব? দেখেন এখন পর্যন্ত যারা ইলেকশন কন্ডাক্ট করবে, ইলেকশনের দায়িত্বে থাকবে, তারা কারা? নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, এই প্রত্যেকটা অর্গান এখন আওয়ামী লীগের দখলে। এই সরকারের অ্যাডভাইজাররা বলে পুলিশ বাহিনীর ভিতরে এখন 80% আওয়ামী লীগের লোক রয়েছে, প্রশাসনে এখনও 70% আওয়ামী লীগের লোক। তাহলে আজকে আপনি যাকে নির্বাচনে দায়িত্ব দেবেন সে তো আওয়ামী লীগের লোক। যে ব্যক্তি 2018 সালের নির্বাচনে ইউনোর দায়িত্বে ছিলেন সে এখন ডিসির চেয়ারে। এখন এই ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বপ্ন দেখছেন, চিন্তা করছেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা এই জন্য বলেছি, এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। ফেব্রুয়ারি কেন? সরকার যদি চাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারে, আমরা ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। কোনোভাবেই ফেব্রুয়ারি ক্রস করার কোনো সুযোগ নেই, কারণ নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে অরাজকতা তৈরি হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের যারা দোসর তারা এই দেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করবে। এই জন্য আমরা বলছি নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথাসময়ে হতে হবে। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যারা ক্যাম্পেইন করতে পারে, নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণা চালাতে পারে, এক দল আরেক দলের প্রার্থীর উপরে হামলা চালাবে না, এই নিশ্চয়তাই সরকারকে দিতে হবে এবং সেই নিশ্চিত পরিবেশ তাদেরকে তৈরি করতে হবে। এই পরিবেশগুলো তৈরি করলেই কেবল আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। এই পরিবেশ যদি সরকার তৈরি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে বলে আমরা বিশ্বাস করি না এবং সম্ভাবনাও দেখি না। তাই আমরা বারবার বলছি যে অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দরকার, তবে নির্বাচনের আগে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো এই সরকারকে করতে হবে। আমরা গণ অধিকার পরিষদ এবং এনসিপি
একীভূত হওয়ার বিষয়ে একটা জোর খবর মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে মিডিয়াতে নানানভাবে আলোচনা আসছে, নানাভাবে মিডিয়াগুলো নিউজ প্রচার করছে। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার বিষয়ে আমাদের দুই দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান। তবে আমরা মনে করি গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলটি প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম করতে হয়েছে, জেল, রিমান্ড, হামলা মামলা সহ্য করতে হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি, এই পর্যন্ত নিয়ে আসছি। গণ অধিকার পরিষদ কিন্তু অন্যান্য দলের মতো 5 স্টার হোটেলে কিংবা ওই এসি রুমে বসে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নয়। এই দলটি বাংলাদেশের ইতিহাসে একটি ভিন্ন মাত্রার ভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা হওয়া রাজনৈতিক দল। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছি। সুতরাং এদেশের গণমানুষের প্রত্যাশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে আমাদের মাধ্যমে একটা পরিবর্তনের স্বপ্ন দেখার। মানুষ মনে করে এই যে তারুণ্যের শক্তিগুলো রয়েছে, এই তারুণ্যের শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে তারা যদি ইউনাইটেড হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে এদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এই তরুণদের মাধ্যমে আসবে। তাই তারা আমাদেরকে এক জায়গায় দেখতে চাই। আমরা যেহেতু একটি নতুন ধারা রাজনীতি বিনির্মাণ করার লক্ষ্যে গণ অধিকার প্রতিষ্ঠা করেছি, আমাদের লক্ষ্যটা কি? আগেকার রাজনীতির লক্ষ্য হচ্ছে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আমরা এটা ভেঙে দিতে চাই। আমাদের কথা হচ্ছে যার যোগ্যতা দক্ষতা আছে, দেশপ্রেম আছে, সে এমপি হবে। সে কৃষকের সন্তান, দিনমজুরের সন্তান নাকি এমপির সন্তান, এটা দেখার কোনো বিষয় নয়। তার মধ্যে যোগ্যতা আছে কিনা, ক্যালিব্রিটি আছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। এই জন্যই আমরা নতুন ধারা রাজনীতি নিয়ে আসছি। আমরা 2018 সালের ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের বীজ কিন্তু সেই 2018 সালেই বপন করা হয়েছিল। আমরা 18-য় নেতৃত্ব দিয়েছি, আর 24-এ আমাদের ছোট ভাইয়েরা আমাদের হাত ধরে যাদের রাজনীতির হাতে করে, বিশেষ করে নাহিদ, আসিফ সহ যারা দায়িত্বে রয়েছেন আজকে এনসিপির, তারা আমাদের মাধ্যমেই রাজনীতির মাঠে আসছে। তো এখন তাদের লক্ষ্য নতুন রাজনীতি, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্ত। আমাদের লক্ষ্যও একই। সুতরাং তাদের যে মিশন ভীষণ, আমাদের মিশন একবারেই কাছাকাছি। এই জন্য জনগণ মনে করে এই তারুণ্যের রাজনৈতিক দলগুলো আলাদা না থেকে এক জায়গায় আসলে দেশ জাতির জন্য মঙ্গল। এবং এই যে এদেশের জনগণ একটি নতুন রাজনৈতিক বলয়ের দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে, তৃতীয় ধারা বা তৃতীয় রাজনৈতিক বলয়, এটা কিন্তু বিগত সময়ে গড়ে ওঠে নাই। অনেকেই চেষ্টা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যিনি সরকার প্রধান, তিনিও 2007 সালে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই, ব্যর্থ হয়েছে। তা আমরা চেষ্টা করছি তারুণ্য নির্ভর এই শক্তিগুলোকে, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার। এখানে শুধু এনসিপি গণ অধিকার না, আরও যারা তারুণ্য নির্ভর দল আছে তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই এবং সামগ্রিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করে আগামীতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই। সেই লক্ষ্যে আমাদের আলোচনা চলছে। আরেক ভাই আমাদের একটা বিষয়ে প্রশ্ন করলেন, ওটা দিয়ে শেষ করব। এটি আমাদের একবারে পরিষ্কার বক্তব্য। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর যে পদক্ষেপ সংস্কারের বিষয়ে আশানুরূপ না। আমরা অনেকটাই হতাশ, দেশের জনগণ হতাশ। কারণ এই সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম যে সরকার ক্ষমতার চেয়ারে বসে বিচারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে, অগ্রগতি ঘটাবে, সংস্কারের বিষয়গুলো দ্রুত তারা এগিয়ে নেবে, কিন্তু কার্যত পক্ষে তারা আসলে আশানুরূপ ফলাফল দেখাতে পারে নাই। তবে একবারেই যে হয় নাই তা কিন্তু নয়। এখন পর্যন্ত সংস্কারের বিষয়ে সরকার যতটুকু উদ্যোগ নিয়েছে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা আশা করি নির্বাচনের আগে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে সরকার বিচার এবং সংস্কারের বিষয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে এবং বাস্তবায়ন করবে। তবে এখানে মনে রাখতে হবে, দু একটি বড় রাজনৈতিক দল যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের এই বাধার কাছে এই সরকার যদি নতি স্বীকার করে কিংবা বশ্যতা স্বীকার করে, তাহলে এই দেশের জনগণ কিন্তু এই সরকারকেও ছাড় দেবে না। কোন দল কি চাইলো ডাজেন্ট ম্যাটার। এই সরকার কোনো দলের না, এই সরকার এদেশের ছাত্র জনতার, এদেশের আপামর জনগণের। জনগণ কি চাই, জনগণের ডিমান্ড কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটা এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা, কোনো দলের চাপের কাছে এই সরকার যদি হেলে পড়ে যায়, আমরাও এই সরকারকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইতিহাসে কালিমালিপ্ত হোক, এটা আমরা চাই না। তাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সফল হোক, তার সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা এটা ভালোভাবে এগিয়ে যাক। সব মিলে যদি জানাই আজকের গণ অধিকার পরিষদের তিনি সাংবাদিকদের সাথে তিনি বিভিন্ন তাদের যে বক্তব্য সেগুলো দিয়েছে। এই জন্য আমার কাছে আজকে যে তাদের গণ অধিকার পরিষদের যে রকম কার্যক্রম আব্দুল্লাহ আল সুমন, অনলাইন ঠাকুর।